আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক আব্রাহাম লিঙ্কনের যে গ্যাটিসবার্গ অ্যাড্রেস রয়েছে তার ধারাবাহিক ক্লাসগুলোর আজকে দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই লেকচারে জানার জন্য চেষ্টা করব যে গেটিসবার্গ অ্যাড্রেসে যে ব্যাকগ্রাউন্ড ছিল, গেটিসবার্গ অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি বিষয়টা কি, কেন হয়েছিল, এই জায়গায় যুদ্ধটা কেন হয়েছিল। এখানে কিন্তু আমরা আগে দেখে এসেছি এই যে প্রশ্নটি রয়েছে বর্তমান প্যাটার্নের যে একটি প্রশ্ন, এই প্রশ্নে কিন্তু দেখা আছে ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ গেটিসবার্গ অ্যাড্রেস। গেটিসবার্গ অ্যাড্রেসের যে ব্যাকগ্রাউন্ড সেটা, এই ব্যাকগ্রাউন্ডটা জেনে নিলে আমাদের এই যে ভাষণটি রয়েছে সেই ভাষণটা বুঝতে সুবিধা হবে। এখন যেহেতু প্রশ্নের মধ্যেও আমাদের লাগবে, সুতরাং আমরা আগে জেনে নেব এই হচ্ছে আমেরিকা 1861 থেকে 1865 সালের একটি ম্যাপ। এই ম্যাপটার দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই ম্যাপটার একটা সাইড এবং আরেকটা সাইড দুইটা কিন্তু দুই কালারে রাখা আছে। এইখানে যে আমরা আমাদের এই যে নিচের অংশের যে কালারটা দেখতে পাচ্ছি লাল কালারের, এখানে একটি কালার এবং এখানে একটি কালার, এই দুইটি কালার দেখো ইউনিয়ন ভার্সেস কনফেডারেসি। কনফেডারেসি এবং ইউনিয়ন, এই দুইটি কনফেডারেসি এবং ইউনিয়নটা কি, 1861 সালে কি হয়েছিল, আব্রাহাম লিঙ্কন উনি কিন্তু ওনার বিজয়ের পূর্বে কিন্তু ঘোষণা দিয়েছিলেন আমেরিকা থেকে দাস প্রথা বিলুপ্ত করবেন। এই যে দাস প্রথা নিয়েই মূলত মূল কাহিনীটা শুরু হয়। এই দাস প্রথা এখান থেকে যে বিলুপ্ত করে দেওয়া হবে, এটা অনেকগুলো অঙ্গরাজ্য মেনে নিতে পারছিল না। তারা বলছিল যে না, দাস প্রথা বিলুপ্ত করা যাবে না, আমাদের দাস আর আমি সমান হব কেন, সমান হতে পারি না। এই যে তাদের ইগো প্রবলেম তৈরি হইলো এবং ওইখান থেকে অনেক নেতা তাদেরকে উদ্বুদ্ধ করলো এবং তারা আলাদা হয়ে যাওয়ার জন্য একটি ষড়যন্ত্র শুরু করলো। তাহলে আমরা যদি এটা একটু জেনে নিই, অ্যাট দ্য টাইম অফ দ্য ব্যাটল অফ গ্যাটিসবার্গ, গ্যাটিসবার্গের যে যুদ্ধটা শুরু হলো 1863 সালে, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড 34 স্টেটস। তখন কয়টা স্টেট ছিল? এখন স্টেটের সংখ্যা তো 50টা, আমরা জানি। এখন মোট স্টেট কয়টা? এই যে এখন কিন্তু 50টা। এই যে এখানে সবগুলোর নাম আমি রেখেছি তোমাদের সুবিধার জন্য। এখন এই যে তখন কিন্তু যখন ওদের গৃহযুদ্ধটা শুরু হইল, গৃহযুদ্ধের সময় 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত যে গৃহযুদ্ধ চলে, এই গৃহযুদ্ধের সময় কিন্তু আমেরিকাতে স্টেট ছিল 34টা, পরবর্তীতে ভেঙে এবং পরবর্তীতে রিশিডিউল করে 50টা করা হয়। এই যে 34টা স্টেট, এর মধ্যে লয়াল, এর মানে আনুগত্য করেছিল, আব্রাহাম লিঙ্কনের প্রতি অনুগত ছিল, বা ইউনিয়ন নামে যেটা পরিচিত, ইউনিয়ন, এটা গ্রিন কালারে দেওয়া হয়েছে, ইউনিয়ন। এটা ছিল কয়টা স্টেট? 23টি স্টেট ছিল ইউনিয়ন স্টেট। তার মানে তারা চাইছিল যে আমেরিকা একত্রিত থাকুক, ভাগ হয়ে না যাক। এই যে এটাকে বলা হয় ইউনিয়ন। একই সাথে এখানে দেখো যে বাকি যে 11টা স্টেট, এরা কিন্তু ছিল বিদ্রোহী, এরা বিদ্রোহী ছিল, বিট্রে করেছিল আমেরিকার সাথে। এরা হচ্ছে চাইছিল যে আমেরিকা থেকে তারা আলাদা হয়ে যাবে, আলাদা একটি রাষ্ট্র গঠন করবে, এবং এটা হচ্ছে কনফেডারেট নামে পরিচিত, কনফেডারেট, কনফেডারেট ইউনিয়ন। দুইটি ইউনিয়ন তৈরি হলো, কিন্তু দুইটি পোল তৈরি হলো। আমরা আগে দেখতে পেলাম যে দুইটি আমেরিকাকে দুইটি ভাগে ভাগ হয়ে গেল এরা, যে একটি ভাগ চাচ্ছিল যে তারা আমেরিকা থেকে আলাদা হয়ে যাবে এবং তারা দাস প্রথাকে বিলুপ্তি মেনে নেবে না, এবং আরেকটি 23টি স্টেট যেগুলো বাকি রইলো, এরা কিন্তু চাচ্ছিল যে দাস প্রথা বিলুপ্ত হয়ে যাক এবং আমরা একত্রে থাকবো। এই যে দুইটি স্টেট, এরা কিন্তু একে অপরের মানে কি হয়ে গেল, মানে বিপরীত হয়ে গেল। তাহলে ইউনিয়ন স্টেটস এবং কনফেডারেসি স্টেটস, কনফেডারেসি, এরা দুইটি স্টেট হয়ে গেল এবং যুদ্ধ শুরু হইলো এই যে একে অপরের সাথে। এর মানে এর জন্য হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের যুদ্ধ, এর জন্য এটার নাম কিন্তু গৃহযুদ্ধ। লেটার ইন 1863 সালে ওয়েস্ট ভার্জিনিয়া সেপারেটেড ফ্রম ভার্জিনিয়া অ্যান্ড জয়েন দ্য ইউনিয়ন, ইউনিয়নের সাথে জয়েন করলো, বিকামিং দ্য 35 স্টেটস। 1863 সালে ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়ার আরেকটা একটা অংশ ভাগ হয়ে যায়। এক অংশ বললো যে আমরা কনফেডারেন্সের সাথে চলে যাবো, আরেক অংশ বললো না, আমরা ইউনিয়নের সাথে চলে যাবো। তখন কিন্তু আরো দুইটা আলাদা হইলো, তখন হলো 35টা স্টেট অ্যাজ অফ নাও। এখন 2025 সালে ইউনাইটেড স্টেটস হ্যাজ 50 স্টেটস, 50টা স্টেট কিন্তু এখন আছে বর্তমানে। এখন 50টা স্টেটসের লিস্ট এখানে আছে, এখানে দরকার নেই, তোমাদের কাছে দিয়ে রাখবো, যদি তোমরা পড়তে চাও পড়ে নিতে পারবে। তাহলে আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে জেনে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড জানবো যে দুইটি স্টেট, দুইটি ভাগ, কি কি ভাগ? একটি হচ্ছে ইউনিয়ন স্টেটস, আরেকটা হচ্ছে কনফেডারেসি। কনফেডারেসি কি চাচ্ছিল? এরা চাচ্ছিল যে এই যে এই কয়েকটা হচ্ছে চাচ্ছিল যে আমরা আলাদা হয়ে যাব এবং আমাদের এই অংশে দাস প্রথা প্রচলিত থাকবে। আর আব্রাহাম লিঙ্কন চাচ্ছিল এবং 23টি স্টেট
পরবর্তীতে আরেকটি স্টেট কিন্তু যোগ হয়, পরবর্তীতে 24টি হয়। এরা চাচ্ছিল যে না, দাসপ্রথা বিলুপ্ত হবে, মানুষ হিসেবে মানুষকে সবাই গণ্য করব, এবং আমেরিকাতে জন্মগ্রহণ করা প্রত্যেকটি মানুষ হবে আমেরিকার নাগরিক। এবং এখানে ওনারা চাচ্ছিল যে আমেরিকা অখণ্ড থাকুক, ভাগ হয়ে না যাক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দুইটা বিষয়ের উপরে মূলত গেটিসবার্গের যুদ্ধটা শুরু হইলো। এখন যেহেতু একে অপরের বিরোধী ছিল, মানে যুদ্ধ শুরু হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে মানে বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ চলেছে, শুধু একটা জায়গায় চলেছে তা না, ব্যাটেল কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে। বাট গ্যাটিসবার্গ নামের যে জায়গাটা, এই জায়গাটায় ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ব্যাটেল হয়েছিল গৃহযুদ্ধের। এর জন্য এই জায়গাটাতে হাজার হাজার মানে মানুষ মারা যায়, সৈন্যরা মারা যায়। এই ইতিহাসই হচ্ছে গ্যাটিসবার্গ অ্যাড্রেসের মানে পরবর্তীতে সম্মান জানানোর জন্য এই যে জায়গাটাতে যুদ্ধ করে মানে আমেরিকাকে অখণ্ড রাখার জন্য, আমেরিকার জন্য যারা উৎসর্গ করে গেল নিজেদের জীবনকে, যারা শহীদ হয়ে গেল, এদের সম্মান জানানোর জন্য পরবর্তীতে আব্রাহাম লিঙ্কন এই গ্যাটিসবার্গ নামের জায়গাটিতে যান। এবং যাওয়ার পরে এই জায়গায় যারা যাদের সমাধিটা রাখা আছে, এই সমাধিটা উদ্বোধন করার জন্য, ইনঅগারেট করার জন্য উনি যে ওখানে ইনঅগারেট করার সময় বা উদ্বোধন করার সময় যে বক্তব্যটি প্রদান করেন, ওই বক্তব্যটি ইতিহাসে গেটিসবার্গ অ্যাড্রেস নামে বিখ্যাত বক্তব্য। এখন আমরা গেটিসবার্গের যুদ্ধ এবং গেটিসবার্গের যে আরো ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে একটু জানিয়ে নেওয়ার চেষ্টা করি। দ্য গেটিসবার্গ ইনসিডেন্ট, গেটিসবার্গের যে ঘটনা, জেনারেলি রেফার টু দ্য ব্যাটল অফ গেটিসবার্গ। এটা মূলত সাধারণত গেটিসবার্গের যে ব্যাটলটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধকেই মূলত বোঝায়। অ্যান্ড দ্য লেটার সেমেটারি ডেডিকেশন, এবং পরবর্তীতে সমাধিতে উৎসর্গ করার জন্য, সমাধি উৎসর্গ করার জন্য যে উনি ওইখানে যান, আব্রাহাম লিঙ্কন নিজে ওই জায়গাটাতে যান। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই মূলত গেটিসবার্গের ঘটনা হয়। আর লিঙ্কন ডেলিভার্ড দ্য গেটিসবার্গ, যেখানে লিঙ্কন গেটিসবার্গ ভাষণটি প্রদান করেন। আচ্ছা দেখি গেটিসবার্গের যে ব্যাটেলটা, এই ব্যাটেলের ইতিহাসটা, ঘটনাটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে ফ্রম জুলাই 1 to 3, আর মানে জুলাই মাসের 1 থেকে 3 তারিখ পর্যন্ত কি কি ঘটনা হয়েছিল 1843 সালে, 63 সালে সরি। দ্য ইউনিয়ন আর্মি অফ দ্য পোটোম্যাক আন্ডার মেজর জেনারেল জর্জ জি মেড, জর্জ জি মিড যে আছে, ফর দ্য কনফিডেন্স আর্মি নর্দার্ন ভার্জিনিয়া। ইউনিয়ন আর্মি তোমরা অবশ্যই মনে রেখেছো, ইউনিয়ন আর্মি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের পক্ষে, আর কনফেডারেট হচ্ছে আব্রাহাম লিঙ্কনের বিপক্ষে। আচ্ছা এখন এইখানে ইউনিয়নের দেখো আন্ডার, এইখানে কার কে এখানে লিড দিচ্ছিলেন, জেনারেল জর্জ জি মেড, জেনারেল জর্জ জি মেড ফর দ্য কনফেডারেসিতে যুদ্ধ করছিলেন আর্মি অফ দ্য নর্দার্ন ভার্জিনিয়া, লিড বাই জেনারেল রবার্ট ই লি। আচ্ছা জেনারেল রবার্ট ই লি, জেনারেল রবার্ট ই লি হচ্ছে কনফেডারেটের, এবং এই যে জেনারেল জি মেড, জর্জ জি মেড, ইনি হচ্ছে ইউনিয়নের হচ্ছে মানে জেনারেল এবং হচ্ছে প্রধান মানে যুদ্ধক্ষেত্রে। লি হ্যাড ইনভেডেড, এই লি হচ্ছে বিপরীত পক্ষের, কিন্তু লি হচ্ছে কনফেডারেটেড, যারা চাইছে আমেরিকাতে দাসপ্রথা থাকুক, আমেরিকা থেকে তারা আলাদা হয়ে নতুন একটি ইউনিয়ন গঠন করবে, নতুন একটি কনফেডারেট গঠন করবে। তারা ওই 9টি বা 11টি যে রাষ্ট্র মানে রাজ্য আছে বা রাষ্ট্র আছে, তারা মিলে একটা আলাদা রাষ্ট্র গঠন করবে। লি হ্যাড ইনভেডেড নর্থ আফটার হিজ ভিক্টরি অ্যাট মানে দেখি চ্যান্সেলর ভ্যালি, হোপিং ফর এ ডিসিসিভ উইন। আচ্ছা সে লি কিন্তু বিপরীত পক্ষে, যে সে কিন্তু আক্রমণ করলো, ইনভেড করলো, আগ্রাসন চালাইলো। কি করে যে সে ধরে নিল যে সে বিজয় অর্জন করতে পারবে, মাইট ফোর্স পলিটিক্যাল দেখো কনসেশনস। এখন দেখো এইটার জন্য যে তারা যেন বাধ্য হয়, আব্রাহাম লিঙ্কন যেন বাধ্য হয় রাজনৈতিক সমঝোতায় আসার জন্য। কোন উদ্দেশ্যে সে গেটিসবার্গ নামের অংশে ইনভেড করলো, আক্রমণ করলো এজন্য যে আক্রমণের ভয়ে, আক্রমণ প্রতিহত করার জন্য, বা আক্রমণে যদি না পারে, যদি তারা বিজয় অর্জন করে, তাহলে যেন আব্রাহাম লিঙ্কনকে প্রেশার দিয়ে তারা আলাদা হয়ে যেতে পারে, রাজনৈতিকভাবে যেন এই সিদ্ধান্তটা গ্রহণ করা যায়, এবং ফরেন রিকগনিশন এবং বিদেশি স্বীকৃতিও যেন তারা পায় যে তারা দখল করে নিতে পারছে এই বিষয়টার জন্য। জুলাই 1 তারিখে কি ঘটনা ঘটলো, 1 থেকে 3 তারিখ পর্যন্ত ঘটনাগুলো বিশ্লেষণ আমরা করার জন্য চেষ্টা করব। 1 তারিখের ঘটনা, ফাইটিং বিগান নর্থ ওয়েস্ট
of town near দেখো ম্যাকফারসনস রিজ অ্যান্ড দেখো সেমিনারি রিজ। আচ্ছা দেখি এই যে রিজ মানে টিলা বা উপটিলা বা ছোট পাহাড়, এইখানে কিন্তু যুদ্ধটা শুরু হয়ে গেল, এই দুটো জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেল। দ্য কনফারেন্ট পোস্ট ইউনিয়ন ফোর্স ব্যাক, এই প্রথম দিকে কি দেখলাম 1 তারিখে, কিন্তু জুলাইয়ের 1 তারিখে কনফেডারেট এর মানে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের যে বিপরীত শক্তি যারা ছিল, বিরোধী যারা ছিল, অনুগত যারা ছিল না, তাদের দেখা গেল তারা কিন্তু প্রথম দিকে কি আছে, এগিয়ে আছে, তারা কিন্তু একটু মানে যুদ্ধক্ষেত্রে এগিয়ে আছে, তারা কিন্তু আব্রাহাম লিঙ্কনের বাহিনীকে পিছনে ঠেলতে ঠেলতে পিছনের দিকে নিয়ে যাচ্ছে থ্রু গ্যারিসবার্গস টু সিমেটারি হিল। গ্যারিসবার্গের যে কবরস্থান আছে, কবরস্থানে যে পাহাড়, বিশাল পাহাড় আছে, ঠেলতে ঠেলতে তাদের পিছু হটাইতে হটাইতে পাহাড় পর্যন্ত তাদেরকে নিয়ে গেল। মানে প্রথম দিকে আব্রাহাম লিঙ্কনের বাহিনী তাহলে কি রয়েছে, বেকায়দায় রয়েছে। আচ্ছা দেখি ডে 2 জুলাই 2 তারিখ, জুলাই মাসের মানে 2 তারিখে কি ঘটনা হলো। 1 তারিখে কি দেখলাম, কনফেডারেটে কিন্তু এগিয়ে আছে এবং আব্রাহাম লিঙ্কনের বাহিনী পিছু হটছে। এবং 2 তারিখে দেখি হেভি কমব্যাট রেস্ট অ্যাট লিটল রাউন্ড টপ, এখন ডেভিলস ডেন, দ্য হুইলস ফিল্ড অ্যান্ড পিচ অর্কার্ড। আচ্ছা দেখেন এই জায়গাগুলোতে ব্যাপক ভারী যুদ্ধ শুরু হলো। এই জায়গাগুলো কোন কোন জায়গা, আচ্ছা রাউন্ড টপে লিটল রাউন্ড টপ, ডেভিলস ডেন, দ্য হুইট ফিল্ড অ্যান্ড দ্য পিচ অর্কার্ড, এই 4টা জায়গায় ব্যাপক হারে যুদ্ধ শুরু হইল। যুদ্ধে এ ড্রামাটিক ইউনিয়ন ডিফেন্স অ্যাট লিটল রাউন্ড টপ, এইখানে ড্রামাটিক্যালি ইউনিয়ন আর মানে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের বাহিনী ড্রামাটিক্যালি তারা কিন্তু একটু এগিয়ে ডিফেন্ড করলো, তাদেরকে প্রতিহত করলো। কারণ যেহেতু প্রতিহতের বিষয়টা কেন আসছে, আক্রমণ যেহেতু মানে বিপরীত পক্ষ করেছে, তাহলে এই পক্ষ তো প্রতিহত করবে আগে, তারপর না মানে পাল্টা আক্রমণ, মানে ভালো ডিফেন্স করতে পেরেছে তারা। The top prevent a Confederate flank from collapsing the line, এই যে দেখো তাদেরকে কিন্তু প্রিভেন্ট করতে পেরেছে, প্রতিরোধ করতে পেরেছিল। আচ্ছা যাই হোক, আমরা তাহলে দ্বিতীয় দিনের সফলতা, প্রথম দিন দেখলাম জুলাই মাসের 1 তারিখে আব্রাহাম লিঙ্কনের দলই পিছিয়ে আছে বা বাহিনী পিছিয়ে আছে, তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এবং জুলাই মাসের 2 তারিখে দেখলাম আব্রাহাম লিঙ্কনের বাহিনী কিন্তু ঘুরে দাঁড়িয়ে তারা হচ্ছে ডিফেন্ড করা শুরু করেছে, তাদের প্রতিহত করা শুরু করেছে এবং তাদের থামিয়ে দিয়েছে। 3 তারিখে দেখি লি কে ছিল, লি কিন্তু বিপরীত পক্ষ কনফেডারেট, আর জর্জ মিড হচ্ছে কিন্তু আব্রাহাম লিঙ্কনের পক্ষের জেনারেল। লি অর্ডার্ড পিকেট চার্জ করতে, আক্রমণ করতে শুরু করলো, এ ম্যাসড ইনফ্যান্ট্রি অ্যাসাল্ট। এখানে দেখো মানে বড় পরিসরে একটা আক্রমণ করার জন্য সে সিদ্ধান্ত নিল এবং অর্ডার করলো 3 তারিখে লি অ্যাক্রস ওপেন গ্রাউন্ড টুয়ার্ড সিমেটারি রিজের কাছে, আর মানে হচ্ছে যে এখানে কবরস্থান যে আছে, কবরস্থানের কাছে যে সৈন্যরা অবস্থান করছে, চতুর্মুখ থেকে মানে এখানে আক্রমণ করার জন্য সে অর্ডার করলো। দ্য অ্যাটাক সাফার্ড ডেভাস্টেটিং লসেস, এই অ্যাটাকের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হইল, ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই হয়েছে। ফেইড ফোর্সিং লি টু রিট্রিট অন জুলাই 4, এই যে এইখানে যে তারা আক্রমণ করলো, আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ওই যে লি আর মানে হচ্ছে বিপরীত পক্ষ, ওই যে 9টি স্টেট পরবর্তীতে আরো 2টি যোগ হয়, এই 11টি স্টেটের যে সৈন্যবাহিনী আছে, এই সৈন্যবাহিনীর যে দায়িত্বে ছিলেন লির বাহিনী পিছু হটতে বাধ্য হইল। কয় তারিখে, 4 তারিখে। আচ্ছা ক্যাজুয়ালিটিস ওয়ার এনরমাস, এই যে ক্ষয়ক্ষতিতে ছিল অগণিত, অসংখ্য ক্ষয়ক্ষতি ছিল। অ্যাবাউট দেখো কি পরিমাণ ক্ষয়ক্ষতি, মাত্র 4 দিনের যুদ্ধে 51,000। অ্যাবাউট শব্দটা একটু এইখানে আমরা একটু দেখি, অ্যাবাউট মানে তো হচ্ছে সম্পর্কে, কিন্তু কোনো সংখ্যার আগে যদি অ্যাবাউট বসে সংখ্যার আগে, তাহলে কিন্তু প্রায় অর্থ প্রদান করবে। এখানে উভয় পক্ষের প্রায় 51,000 মারা যায়, ওন্ডেড হয়, মিসিং হয় আরো অসংখ্য, মেকিং ইট দ্য ব্লাডিয়েস্ট ব্যাটল অফ দ্য সিভিল ওয়ার। এই যে গৃহযুদ্ধ, যে আমেরিকার যে গৃহযুদ্ধ চললো এখানে 1861 থেকে 1865 সাল পর্যন্ত, এই আমেরিকার এই 5 বছরের যুদ্ধের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, মাত্র 4 দিনে 51,000 মানুষ মারা যায়। আচ্ছা দেখি, গেটিসবার্গ ইজ ওয়াইডলি সিন অ্যাজ এ ট্র্যাজেডিক টার্নিং পয়েন্ট, এই যে গেটিসবার্গটা এখানে একটা ট্র্যাজেডিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখলো, বিকজ এইখান থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে লির বাহিনীর কিন্তু মনোবল ভেঙে যায়
এবং আব্রাহাম লিঙ্কন বাহিনীর যে এখানে তাদের যে মানে আত্মত্যাগ, এই আত্মত্যাগের কারণে পরবর্তীতে ধীরে 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 তারা কিন্তু আরো এগিয়ে থাকে এবং তাদের পক্ষে বিজয়টা অবশেষে বিজয়টা তারাই অর্জন করে। তাহলে এই যে এইটা হচ্ছে টার্নিং পয়েন্ট ছিল মূলত আমেরিকান গৃহযুদ্ধে, এবং মানে আমেরিকার পক্ষে আমেরিকাকে অক্ষুণ্ণ রাখার জন্য, আব্রাহাম লিঙ্কনের বাহিনীকে অক্ষত রাখার জন্য এই যুদ্ধটার ক্ষেত্রটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিকজ ইট এন্ডেড লিস নর্দার্ন অ্যাডভান্স। এটা মূলত উত্তরমুখী আগ্রাসন থামায়, মানে যাত্রাটা থামায়, অ্যাডভান্সটা। অ্যান্ড বোস্টেড ইউনিয়ন মোরাল, একই সাথে যে ইউনিয়নের নৈতিকভাবে তারা হচ্ছে একটু তারা ত্বরান্বিত হয়, তাদের মনোবল বেড়ে যায় যে আমরা তাদেরকে ডিফেন্ড করতে পেরেছি, তাদের যে এত বড় একটা আক্রমণ ছিল এই আক্রমণকে প্রতিহত করতে পেরেছি, তাদেরকে পিছু হটতে বাধ্য করতে পেরেছি, সুতরাং আমরা যুদ্ধটা জয় করতে পারবো। এই যে তাদের যে মনোবল বেড়ে গেল, এই মনোবলের কারণে পরবর্তীতে তারা ওই 9টি যে স্টেট ছিল কনফেডারেশন, এদেরকে পরাজিত করতে পারে এবং অবশেষে আমেরিকার যে গ্রেট আমেরিকা 50টি স্টেট বর্তমানে এটা অক্ষত থাকে এবং অখণ্ড থাকে। তাহলে পুরো জাতিকে অখণ্ড রাখতে, পুরো জাতিকে একত্রে রাখতে, পুরো জাতিকে হচ্ছে ওই কি বলে এটাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য এই যে 51,000 সৈন্যের যে মৃত্যু, যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটি স্বীকৃতি প্রদান করার জন্য, সম্মান প্রদান করার জন্য পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই জায়গাতে এসে স্বয়ং আব্রাহাম লিঙ্কন এসে তাদের সম্মানার্থে তাদের এই সিমেটারিটা উদ্বোধন করে দেবেন। আচ্ছা, এখন আরেকটু দেখেন তো, আফটার দ্য ব্যাটেল, এই যে ব্যাটেলের পরে দ্য ন্যাশনাল সেমেটারি, জাতীয় সমাধিক্ষেত্র ওয়াজ প্ল্যান টু অনার দ্য ফলেন, যারা হচ্ছে শহীদ হয়েছিল, ফলেন বলতে এখানে শহীদদের বোঝানো হয়েছে, যারা পতিত হয়েছিল বা মারা গিয়েছিল, ওনাদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের, মানে সমাধি নির্মাণের, স্মৃতিসৌধ সমাধি, কবরস্থান নির্মাণের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। অ্যাট ইটস কনসিক্রেট, পবিত্রকরণের জন্য, কনসিক্রেশনের জন্য, পবিত্রকরণের জন্য অন নভেম্বর 9, 1863, নভেম্বর মাস, কিন্তু ওটা ছিল জুলাই মাস, জুলাই মাসের পরে নভেম্বর মাসে কয়েক মাস পরে 1863 সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ডেলিভার্ড দ্য ব্রিফ বাট প্রফাউন্ড গেটিসবার্গ অ্যাড্রেস, সংক্ষিপ্ত অথচ গভীর ভাষণ প্রদান করেন। কয় তারিখ? তারিখটা মনে রাখতে হবে, নভেম্বর মাসের 9 তারিখ 1863 সাল, নভেম্বর মাসের 19 তারিখ 1863 সালে উনি কিন্তু এই যে 51,000 সৈন্য যারা মারা গেল, আত্মত্যাগ করলো, এই তাদের যুদ্ধকে বিজয় মানে জয়ের দিকে নিয়ে গেল, এদের আত্মত্যাগের স্বীকৃতি এবং এদের সমাধিস্থলটাকে পবিত্র করার জন্য, উদ্বোধন করার জন্য উনি এসে ভাষণ প্রদান করলেন। এই ভাষণটাই ইতিহাসে গেটিসবার্গ অ্যাড্রেস নামে পরিচিত। আশা করি তোমরা এই ব্যাকগ্রাউন্ডটি বুঝতে পেরেছো, উনি কেন এই ভাষণটি দিয়েছিলেন, কেন গেটিসবার্গ নামের জায়গায় গিয়েছিলেন, এবং এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি। 4 দিনের যুদ্ধের ঘটনা তোমাদের বললাম। প্রথম দিন 1 তারিখে আব্রাহাম লিঙ্কনের বাহিনী একদমই পরাস্ত হয়ে গিয়েছিল, পিছু হটতেছিল। 2 তারিখে তারা ডিফেন্ড করা শুরু করে, প্রতিহত করা শুরু করে। 3 তারিখে তারা কিন্তু লির বাহিনী বলতে প্রতিপক্ষ কনফারেন্সে যারা, তাদের বাহিনীকে মানে পিছু হটতে বাধ্য করে এবং এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়। তারা কিন্তু অবশেষে ওখান থেকে যুদ্ধক্ষেত্র থেকে রিট্রিট করে, মানে পিছু হটে, এবং এর কারণে কিন্তু তাদের মনোবল বেড়ে যায়। আচ্ছা দেখি, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ডেলিভার্ড দ্য ব্রিফ বাট প্রফাউন্ড গেটিসবার্গ অ্যাড্রেস। দেখি, রিডিফাইনিং দ্য ওয়ার্ডস পারপাস, এইখানে কিন্তু কি বলেন উনি, ডিফাইন করেন, মানে এই যে যুদ্ধের উদ্দেশ্যটা পুনরায় উনি ব্যক্ত করেন। অ্যারাউন্ড লিবার্টি, স্বাধীনতা, ইকুয়ালিটি, দেখো স্বাধীনতার কথা বলেন, সমতার কথা বলেন, অ্যান্ড গভর্নমেন্ট অফ পিপল, জনগণের সরকারের কথা বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু বলেন। উনি কিন্তু প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন আমেরিকাতে যারা জন্মগ্রহণ করবে তারাই হবে আমেরিকার নাগরিক। এখন কিন্তু আমরা তাই দেখি, অনেকেই কিন্তু দেখি যে সন্তান ভূপিষ্ঠ করার জন্য আমেরিকাতে নিয়ে যান, আমেরিকাতে নিয়ে তারা হচ্ছে কি করেন, আমেরিকার নাগরিকত্ব পান। এর মানে সেই নিয়মটা কিন্তু আব্রাহাম লিঙ্কন তৈরি করে গিয়েছিলেন এবং ওনার নিয়ম এখনো প্রচলিত আছে। সেই একটাই নিয়ম যে আমেরিকার ভূখণ্ডে জন্মগ্রহণকারী প্রত্যেকটি নাগরিক আমেরিকান হিসেবে পরিচিত হবেন। এইখানে কেন করেছিলেন, একটা সময় কিন্তু ওই যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ ছিল, কালো বর্ণের ছিল, তারা কিন্তু আমেরিকার নাগরিকত্ব পায়নি। তারা হচ্ছে দাস হিসেবে শুধু কাজ করত, আর সাদা চামড়ার জন্য তারাই শুধু আমেরিকার নাগরিক হিসেবে পরিচিত ছিল, তারাই সমস্ত কিছু করতে পারত। এইটা কিন্তু আব্রাহাম লিঙ্কন চেঞ্জ করে গিয়েছিলেন। আচ্ছা, ইন সামারি দ্য গেটিসবার্গ ইনসিডেন্ট encompasses both the
3 days ব্যাটল, 3 দিনের যে যুদ্ধ, আমরা জুলাই মাসের 1 তারিখ, জুলাই মাসের 2 তারিখ, জুলাই মাসের 3 তারিখ, 4 তারিখে তো যুদ্ধের সমাপ্তি ঘটে, তারা রিট্রিট করে। দ্য লেটার সিভিক সেরেমনি, নাগরিক অনুষ্ঠান, দ্যাট ট্রান্সফর্ম ন্যাশনাল মেমোরি অ্যান্ড দ্য মিনিং অফ দ্য ইউনিয়ন কজ। আচ্ছা দেখো, ইউনিয়ন যে উদ্দেশ্যে তাদেরকে আত্মত্যাগ করে, এই সমস্ত কিছু বর্ণনা করে আব্রাহাম লিঙ্কন যে ভাষণটি প্রদান করেন এই জনসম্মুখে, এই ভাষণটাই কিন্তু আমরা ইতিহাসে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস নামে চিনি। আর গেটিসবার্গ অ্যাড্রেসের যে আমাদের মূল লেখাটি, যেটা আমাদের লাইন টু লাইন শব্দ টু শব্দ পড়তে হবে, কারণ হচ্ছে খুবই ছোট একটি অংশ, 2টি ক্লাসে শেষ হয়ে যাবে। আশা করি পরবর্তী 2টি লেকচার তোমরা মনোযোগ দিয়ে এই কি বলেছেন, কোন লাইনে কি বোঝানোর চেষ্টা করেছেন, এখানে কি কি ফিগার স্পিচ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য, এবং আহ্বান করছি তোমার বন্ধুদেরকে লংগুলির সাথে সম্পৃক্ত করবে। ধন্যবাদ সবাইকে।